সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি কখনোই ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। আপসহীন নেতা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। নেত্রীর চলে যাওয়া, তার প্রতি গভীর শোক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আপনার সাথে সম্পর্কটা বহু বছরের, একদম কাছে থেকে দলের নেতৃত্ব দেয়া, স্থায়ী কমিটির সদস্য, বৈঠকগুলোতে আপনি সরাসরি হাজির ছিলেন। সেই জায়গাটা স্মৃতিচারণ করে শুরু করতে চাই যে তার নেতৃত্ব, তার যে বলিষ্ঠ দলকে এগিয়ে নিয়ে যাওয়া, দলীয় ফোরামে যে আলোচনা, এগুলো তো অনেক কিছুই আমরা জানি না। সেই সময়কার কিছু স্মৃতিচারণ করি, তারপরে আজকের দিনটায় আসতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের খুবই কষ্টের দিন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বিএনপির রাজনীতি শুরু করেন তখন থেকেই আমি তার সাথে ছিলাম। আমি ওই প্রথম কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলাম। আপনার নিশ্চয়ই স্মরণ থাকবে যে 81 সালের 30শে মে আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শাহাদাত বরণের পরে বিচারপতি সাত্তার দায়িত্ব নেন। সেই সময়ে যারা সরকারে ছিলেন তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব শুরু হয়। এগুলেন যে সব নিজেদের জন্য হয়েছে তা না, এটা একটা আরও বড় ষড়যন্ত্রের অংশ ছিল, যেটা 82 সালে আসে আরও পরিষ্কার হলো। সরকারের মধ্যেই কিছু মন্ত্রীরা তারা সরকারকে দুর্বল করার চেষ্টা করেছে এবং ফলে বিএনপি দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ ওটা বিএনপি সরকার ছিল। ওই সময়ে 82 সালের জানুয়ারি মাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সবাই যারা বুঝতে পারছিলাম যে একটা সমস্যা হতে যাচ্ছে, আমরা তাকে অনুরোধ করেছি আর কি যে আপনি যুক্ত হন। উনি সম্মত ছিলেন না। উনি এমনিতেই তার মনে অনেক কষ্ট, মাত্র 35 বছর বয়সে বিধবা হয়ে গেছিলেন, তখন স্বামী হারিয়েছেন, 2টি শিশু সন্তান তার প্রতি দায়িত্ব আছে। কিন্তু সবাই অনুরোধ করার পরে তার স্বামীর হাতে গড়া দল ক্ষতিগ্রস্ত হবে এটা উনি চান নাই, রাজি হলেন। উনি বিএনপির সদস্য হলেন, কিন্তু সদস্য হলেও বেগম খালেদা জিয়া তো। ফলে আমাদের নেতা কর্মীদের মধ্যে একটু উদ্দীপনার সৃষ্টি হলো। কিছু কিছু যে হতাশা সেগুলো কাটিয়ে ওঠা শুরু করলো। সবাই বুঝতে শুরু করলো যে একটা আশ্রয়, একটা সম্ভাবনা, একটা নতুন কিছুর সুযোগ সৃষ্টি হচ্ছে। জাস্টিস সাত্তার একটা সময় বুঝতে পারলেন, বুঝতে পেরে কিন্তু বাই দিস টাইম সরকারের পতন হয়েছে মার্চ মাসে। তো উনি বেগম খালেদা জিয়াকে অনুরোধ করলেন যে আপনি দলের দায়িত্ব নেন। ম্যাডাম রাজি হলেন না। তখন তাকে ভাইস চেয়ারপারসন করা হলো, সিনিয়র ভাইস চেয়ারপারসন। তারপরে বিচারপতি সাত্তারই তাকে একদিন তার বাসায় যেয়ে অনুরোধ করলেন, আমি ছিলাম, যে
উনি বেগম সাহেবা বলতেন যে আপনি দায়িত্ব নিন, আমি পারি না, আমার বয়স হয়ে গেছে। ম্যাডাম রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত ওনার অনুরোধে মুরব্বী উনি রাজি হলেন এবং উনি খালেদা জিয়া উনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন। ওকে। এবং এরপরে 84 সালে আমাদের দলের কাউন্সিল হলো, সেই কাউন্সিলে তিনি চেয়ারপারসন নির্বাচিত হলেন। ইতিমধ্যে আপনাদের খেয়াল থাকবে যে 82 সালে এরশাদ দায়িত্ব গ্রহণের পরে যখন ঘরোয়া রাজনীতির অনুমতি হলো, সেই প্রথম দিনই বিউটি সিনেমা হলে একটা সম্মেলন করে আমাদের সেই সময়ে যারা জাস্টিস সাত্তারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিল তারা বেশ কিছু এবং সাথে সঙ্গে কিছু এমপি মিলে একটা নতুন দল গঠন করলো তারা। এবং দেখা গেল যে যারা ফর্মালি যুক্ত হয় নাই তাদের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে যারা তাদের সঙ্গে কিছু যোগাযোগ রাখে। ফলে ম্যাডামের উপর এক ধরনের চাপ একটা যে এখন তাকে আরও শক্ত ভূমিকা নিতে হবে। সেই জন্যই কাউন্সিল করে ওনাকে চেয়ারপারসন করা হলো। এবং চেয়ারপারসন হওয়ার পরে উনি অত্যন্ত দৃঢ়তার সাথে তার কাজ শুরু করলেন। আপনাদের মনে আছে যে 84 সালেই কিন্তু 7 দলীয় জোট গঠিত হয়েছিল, এটা তারই উদ্যোগে। উনি বুঝতে পারছিলেন আর কি যে এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার, এবং সেই লক্ষ্যে 7 দলীয় জোট করলেন বিএনপির নেতৃত্বেই। এই যে ধারাবাহিকতা আর কি, এই ধারাবাহিকতা আপনি বুঝবেন আর কি যে একদমই গৃহবধূ, আমি এই জায়গাটা আসতে চাচ্ছিলাম, রাজনীতির সঙ্গে একদমই যুক্ত ছিলেন না। তাকে আপনারা ডেকে নিয়ে এসে দায়িত্ব দিলেন। প্রথমে সদস্য হলেন, তারপরে ভাইস চেয়ারপারসন, তারপরে সিনিয়র ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, এবং সেখান থেকে চেয়ারপারসন। এটা মানে আমি বলবো বাংলাদেশের সৌভাগ্য, বাংলাদেশের জনগণের সৌভাগ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৌভাগ্য যে ওই সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করে বিএনপিতে যুক্ত হয়েছিলেন। এবং ইতিহাস সাক্ষী যে তিনি একটার পর একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করা শুরু করলেন। 86 নির্বাচনের কথা মনে আছে আপনাদের? এই 86 নির্বাচনের আগে যখন 7 দল আর অন্যদিকে 14 দল, এই আন্দোলনটা যখন বেশ জোরদার, সেই সময়ে আমরা উপজেলা নির্বাচন বন্ধ করতে পারলাম এরশাদের, কিন্তু উনি সংসদ নির্বাচন দিলেন। আমরা সবাই এটা বয়কট করলাম যে আমরা এই নির্বাচনে কেউ অংশ নেব না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থির থাকতে পারলেন। অন্যদিকে যিনি 14 দলের নেতা ছিলেন তিনি পারলেন না, শেখ হাসিনা, উনি পারলেন না। উনি চিটাগংয়ে বললেন যে স্বৈরাচারের অধীনে যারাই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু পরের দিনে উনি নিজেই জাতীয় বেঈমান হয়ে গেলেন। কিন্তু ওই 14 দলের কিছু দল, 5টা দল আপনার মনে আছে, বাম কিছু দল, তারা কিন্তু এটাতে রাজি হলো না, তারা বিভক্ত হয়ে গেল। এটা হতো না যদি বেগম খালেদা জিয়া এরকম একটা পজিশন না নিতেন, কারণ তাহলে তারা দুর্বল বোধ করতো খুব। কিন্তু যখন তারা দেখলেন যে এদিকে বেগম খালেদা জিয়া অবস্থান নিয়েছে নির্বাচনের বিপক্ষে, তারাও নির্বাচনের বিপক্ষে অবস্থান নিলেন। নির্বাচনে সেই সময়ে রাজনৈতিক বোদ্ধা যারা, তারা সবাই বলতে শুরু করলো আর কি যে বিএনপি শেষ হয়ে গেল। আগে তো বলতো আর কি যে জিয়াউর রহমান মরে গেলে বিএনপি থাকবে না, কিন্তু দেখা গেল জিয়াউর রহমান মরার পরেও বেগম খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, এবং দাঁড়ায় নাই শুধু, বাংলাদেশের অন্যতম প্রধান দল হিসাবেই অবস্থান নিয়েছে। 86 নির্বাচনে না যাওয়ার ফলে এই নিয়ে প্রচুর লেখালেখি, প্রচুর বক্তব্য যে এই নির্বাচনে না যাওয়ার মাধ্যমে বিএনপি শেষ হয়ে গেল।
কারণ যেখানে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী, তারপরে এরশাদের দল, তারা এই নির্বাচন করছে এবং তার সঙ্গে আরও কিছু দল আছে, সেখানে এই নির্বাচনে না যাওয়ায় বিএনপি আর থাকলো না আর কি, শেষ হয়ে গেল। এটা আপনাদের ওই সময়ে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল, প্রচ্ছদ কাহিনী। সেখানে তাকেই প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই নির্বাচনে না যাওয়ার ফলে অনেকেই বলছে আর কি যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। তো ম্যাডাম তার জবাবে বলেছিলেন আর কি যে বিএনপি নিঃশেষ হবে না, যারা নির্বাচনে গেছে তারাই বরঞ্চ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। কারণ ক্ষমতা এত জরুরি না যতটা জরুরি জনগণের আস্থা। আমরা জনগণকে যে কথা বলেছি সেই কথা যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে জনগণ আমাদেরকে বিশ্বাস করবে কেন, আমাদের উপর নির্ভর করবে কেন? যেহেতু আমরা যে কথা বলেছি সেই কথায় স্থির থাকছি, অতএব আমরাই টিকব, হেরে যাবে যারা কথা স্থির থাকতে পারে নাই। এবং ইতিহাস সাক্ষী তাই হয়েছে। তাদেরকে পদত্যাগ করতে হয়েছে জনমতের চাপে। যে আশায় তারা গেছিল যে বিএনপি যাবে না নির্বাচনে, তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, কিন্তু এরশাদ তো সেই জন্য নির্বাচন দেয় নাই, কোনো কারণ নাই, তাই না? তাই কাজেই এটা হলো না আর কি শেষ পর্যন্ত। সেই তারাই আবার বিএনপির সঙ্গে যুক্ত হয়ে এরশাদের বিরুদ্ধে আবার তারাই আবার আন্দোলনে। 88 নির্বাচনে আর সাহস পেল না যাওয়ার। সবাই মিলে আমরা বয়কট করলাম, 88 নির্বাচন অ্যাকচুয়ালি হলো না। হ্যাঁ। এবং 90-এর ছাত্র গণঅভ্যুত্থানে এরশাদের পতন হলো। যদি 86 নির্বাচনে ওরা না যেত, তাহলে কিন্তু 86 সালে এরশাদের পতন হয়েছে। আরও 4টা বছর আমাদেরকে এই স্বৈরাচারের অধীনে থাকতে হতো না। জি। এর পুরস্কার আমরা পেলাম 91 নির্বাচনে। আপনি খেয়াল করবেন যে সবগুলিন শহরে, সবগুলিন বন্দরে, সবগুলিন জেলা সদরে, সবগুলিন শিল্প এলাকায় বিএনপি জিতেছে। এই ঢাকা শহরে আওয়ামী লীগ একটা আসনও পায় নাই, এমনকি শেখ হাসিনা নিজে পরাজিত হয়েছে। তার মানেটা কি? যে সচেতন মানুষরা ভুলে যায় না 86-র কথা। জি। তারা মনে করেছে আর কি যেন নির্ভরযোগ্য না এরা, নির্ভরযোগ্য বেগম খালেদা জিয়া, নির্ভরযোগ্য বিএনপি, তারা সমর্থন জানিয়েছে। এবং বিএনপি কেউ বিশ্বাস করে নাই, কেউ প্রেডিক্ট করে নাই, অথচ বিএনপি সরকার গঠন করেছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এটা আর একটা ইতিহাস সৃষ্টি হলো কি জানেন? মুসলিম লীগ ক্ষমতাচ্যুত হয়ে আর কখনো ক্ষমতা আসতে পারে নাই। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে, এত পুরানা পার্টি, এত বড় পার্টি, 21 বছর লেগেছে ক্ষমতায় ফিরে আসতে। কিন্তু বিএনপি 82 সালে ক্ষমতাচ্যুত হয়ে 91 সালে আবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাও আবার এটা আর এক ক্ষমতাচ্যুত, দৃষ্টান্ত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তাও ক্ষমতাচ্যুত মানে কি? তাও ক্ষমতাচ্যুত হচ্ছে হত্যার বিনিময়ে, জিয়াউর রহমানকে হত্যার বিনিময়ে ক্ষমতা থেকে যে কোনো ভাবে হোক আর কি, যে কোনো ভাবে যে, হোক না কেন। জি। মানে এত দ্রুত আবার ফিরে আসা হয়নি এই কখনো। দৃষ্টান্ত এর আগে কখনো আমি সে জায়গাটা একটা স্থাপিত বিরতি হয়নি। নিয়ে আসবো যে আপসহীন নেত্রী, এই কথাটা কি এই তখন 86 থেকেই 86-র পর থেকে শুরু হলো, কিভাবে এলো, এবং সেই জায়গাটায় আমরা আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। স্বাগত আরেকবার আপসহীন নেতা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আপনার সাথে যে প্রশ্নটি করে গেছিলাম, আপসহীন নেত্রী হিসেবে তার নামটা আসলো আপনি যেটা বললেন 86 সাল থেকে। এরপরে 86 সালের ওই আন্দোলনের সময়টা 86 সালের আগে থেকেই তো উনি এরশাদ বিরোধী আন্দোলনে খুব সক্রিয়। কিন্তু যখন তিনি এরশাদের বিরুদ্ধে ওই অবস্থানটা নিলেন, খুবই শক্ত অবস্থান, অর্থাৎ উনি যা বলেছেন সেটা উনি করেছেন। এই যে মানে একটা অংশ আপোষকামী হয়ে গেল, আর উনি হলেন আপোষহীন।
এটাই আলোচনায় আসতে থাকলো আর কি, এবং এই আলোচনা থেকেই ওনাকে আপসহীন বলা হলো, আপসহীন নেত্রী। এরপরে কিন্তু অনেকবার তাকে আপোস করার প্রস্তাব দেওয়া হয়েছিল, বহুবার, তখনও কিন্তু তাই বহুভাবে, নেই। বহুভাবে। তার আগে না খালি, এরপরে 11 সরকারও দিচ্ছে, সবাই দিচ্ছে তাকে আপসের, কিন্তু জীবনেও কোনো দিন ওনার ভাবনার বাইরে উনি কখনো যান নাই। দেশ এবং দেশের মানুষ, এই দুটেই ছিল তার ভাবনার বিষয় আর কি। আচ্ছা, এখানে একটা কথা আমার জানতে খুব ইচ্ছে হয় যে এরকম বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপটে ধরেন ওনাকে তো নানাভাবে গালিগালাজ করা হতো, আমি একদম শব্দটা এভাবেই ব্যবহার করলাম, কটু কথা থেকে শুরু করে কম কথা বলা হয়নি বিরোধী পক্ষের পক্ষ থেকে, আমি কারো নাম উল্লেখ না করেই বলছি, কিন্তু ওনার মুখ থেকে আমরা কখনো শুনলাম না কেন? দেখে, এটা তো সংস্কৃতির ব্যাপার। আপনি যে যে সংস্কৃতিতে বেড়ে ওঠে সেটাই তো সে ধারণ করে, এবং তার আচরণে তো আপনি সেটাই পাবেন, তাই না? তো বেগম খালেদা জিয়া যে সংস্কৃতিতে বেড়ে উঠেছেন, এবং তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তাকে উনি যেমন পেয়েছেন, জিয়াউর রহমানও তো কারোর বিরুদ্ধে ওইভাবে বলতেন না, এমনকি শেখ সাহেবের বিরুদ্ধে তো জিয়াউর রহমান সাহেব কখনো কিছু বলেন নাই, কখনো না। ইভেন কি উনি বেগম খালেদা জিয়াও? বেগম খালেদা জিয়া বলেন কখনোই না। ওটা আমি বললাম আর কি, যে আপনার এই যে সংস্কৃতিটা, এটা তো ইনহেরিট করে মানুষ, এটা তো ধারণ করে তার পারিপার্শ্বিকতা থেকে। তো বেগম খালেদা জিয়া যে পারিপার্শ্বিক অবস্থা থেকে সামনে এসছেন, সেটা তাকে এই শিক্ষাই দেয় নাই যে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে হবে বা ব্যক্তিগতভাবে এরকম কিছু করতে হবে, উনি করেন নাই সেটা। এবং এমনকি সমালোচনারও ভাষা তার ছিল অত্যন্ত শালীন। মানে আপনি গণতন্ত্র হরণ করেছেন, আপনি গণতন্ত্রকে জবাই আমরা বলতাম অনেক সময়, কিন্তু উনি বলতেন না কখনো আর কি। তো এটা ছিল, মানে আমি বলি যে মানুষের তফাৎটা থাকে, এটা তাকে আলাদা করেছে সেই জন্যই, এবং সেই কারণেই তার অবস্থান এই দেশের জনগণের মধ্যে একটা ভিন্ন অবস্থান। ওখানে কেউ স্পর্শ করতে পারে না, উনি উচ্চতায় নিজেকে নিয়ে গেছে। ইভেন কি ওই যে আপনি যে বললেন না যে 91 সালে যে পুরস্কারটা পেল এই আপসহীনতার কারণে, আবার 95-তে এসে যখন পরবর্তী নির্বাচনে উনি হারলেন, বিরোধী দলও হইলেন কিন্তু বড় একটা অসংখ্য 116টা আসন নিয়ে, চারটিখানি কথা না, কিন্তু এরপরে এত বড় বিরোধী দল এরকম ইতিহাস বাংলাদেশের নাই, ইতিহাসে হয় নাই কখনো। সেই জায়গাটা অ্যাচিভ করতে হতো একটা বিশাল ব্যাপার, বিশাল। এবং আপনি খেয়াল করবেন যে ওই নির্বাচনে 116টা আসন আমরা পেয়েছিলাম, আরও 20টা আসনের মতো আমরা খুব কাছাকাছি ছিলাম, অথচ তার আগে দিয়ে যে আন্দোলনটা হলো আমাদের বিরুদ্ধে, তাতে তো ভয় পাওয়ার কথা। অবশ্যই। কিন্তু উনি কি করলেন, যে কথা বলেছিলেন তিনি, যে নির্বাচনটা আমরা করছি শুধু তত্ত্বাবধায়ক সরকারের যে বিল, এই বিলটা পাশ করার জন্য, কারণ এই বিলটা পাশ না করে যদি আমি দাবি মানি আপনাদের, তাহলে এটা সাংবিধানিক হবে না, আমি সংবিধানের মধ্যে থাকতে চাই। সেই জন্য নির্বাচন করলেন, করে 1 মাস মাত্র মেয়াদ, এর মধ্যে 36 দিনের উনি আপনার আইনটা পাশ করলেন। পাশ করে উনি রাষ্ট্রপতির কাছে গেলেন, যা পদত্যাগ করলেন, করে উনি আসলেন নয়াপল্টনে জনসভায়, বিশাল জনসভা, উনি এসে সেই জনসভায় বক্তব্য রাখলেন, এবং স্ট্রেট যে আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা রেখেছি, এখন এই নতুন আইনে নির্বাচন হবে, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনে আমরা 116টা আসনে জিতলাম, প্লাস আরও 20টা আসনে আমরা কাছাকাছি ছিলাম। এটা একটা মস্ত বড় অর্জন। আপনি অন্যরা যেভাবে নির্বাচন করে ওই কৌশলে করলে তো ওই নির্বাচনেও হারার কথা না। সেটাই। কিন্তু বেগম খালেদা জিয়া কখনো সেটা চায় নাই। মানুষ ভোট দিলে ক্ষমতায় যাব, না হলে নাই। জি, আমি এই জায়গাটা একটু মানে ফোকাস করতে চাই যে আমাদের যে প্রতিশোধ পরায়ণতা, একটা
অনেক বয়স্ক, 80 বছর বয়সে মারা গেলেন, কিন্তু উনি যে অসুস্থ ছিলেন, উনি 3বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, একটা দলের প্রধান, উনি চিকিৎসা নিতে গেলে পালিয়ে যাবেন? বিগত সরকারের যেই তার উপরে যে প্রতিশোধ পরায়ণতা, এইটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তো এটা কি শুধু এই চিকিৎসা না করতে না দেওয়াটাই শুধু? হ্যাঁ, জেলখানায় পাঠানো তো আপনি আছেই। না না আপনি ধরেন তাকে যে তার স্বামীর স্মৃতি বিজড়িত যে বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো, আপনি জানেন এই বাড়িটা জিয়াউর রহমান সাহেব যখন ব্রিগেডিয়ার, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, তখন এই বাড়িটা পেয়েছেন। উনি চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন, কিন্তু চিফ অফ আর্মির বাড়িতে যান নাই, ওই বাড়িতে ছিলেন। ওই বাড়িতেই ছিলেন। উনি রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু বঙ্গভবনে যান নাই, ওই বাড়িতেই ছিলেন। সেই বাড়িটা তাকে অ্যালট করা হলো এবং উনি সেখানে থাকলেন। হঠাৎ করে বলা হলো এটা ঠিক না, এবং সরকারে যারা ছিলেন তারা কায়দা কৌশল করে তাকে কি রায়টাই করে নিয়ে তাকে বের করে দিল। আপনি ভাবতে পারেন আর কি, যে শুধু বের করে দেওয়া না, এমন কিছু সাংবাদিক সেখানে নিয়ে যাওয়া হলো, তাদেরকে দিয়ে কিছু অপপ্রচারও চালানো হলো। কেন? একটা দেখেছি। তারপরে আপনি দেখেন যে তাকে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করা হলো এবং 2টা বছর ওনাকে কারাগারে রাখা হলো। প্রথমে রাখা হলো একটা অ্যাবান্ডন জেলখানায়, পরিত্যক্ত জেলখানা। সেখানে উনি ছাড়া আর কোনো কয়েদি নাই, কোনো আসামিও নাই, কয়েদিও নাই, শুধু উনি। একটা পরিত্যক্ত জেলখানা আর কি, সেখানে রাখা হলো তাকে। চিকিৎসার সুযোগ নাই, কিছু না, মানে তারপরে নেহায়েত বাধ্য হয়ে তাকে নিয়ে আসছিল পিজিতে। এই যে আরও বেশি অসুস্থ তিনি হয়ে পড়লেন, এই অসুস্থতা থেকে আর তাকে বের করা গেল না। এরপরে উনি বাসায় আসলেন যখন, তখন ডাক্তাররা তাকে দেখে অনেকবার পরামর্শ দিয়েছে তাকে বাইরে চিকিৎসা করতে হবে, এবং খুব স্পষ্ট করে বলেছে তারা আর কি, যে তার মাল্টিপল প্রবলেম, এবং এই প্রবলেমগুলো একসাথে অ্যাড্রেস করার জন্য যে ধরনের স্পেশালাইজড মেডিকেল সেন্টার দরকার, এরকম কোনো মেডিকেল সেন্টার বাংলাদেশে নাই, আশেপাশে অনেক দেশেই নাই। যেখানে আছে সেখানে পাঠাতে হবে তাকে, তাহলে তার চিকিৎসা হবে না। 4টা বছর, 2020 সালে ওনাকে নিয়ে আসা হলো, তারপরে 23-24 সাল পর্যন্ত, 20, 21, 22, 23, 4 বছর, 24-এরও একটা অংশ চিকিৎসাটা নিয়ে তাকে বাইরে যেতে দেওয়া হলো না। যখন ওনার সুযোগ হলো যাওয়ার, উনি গেলেন, তাও অনেক অপেক্ষা করে আর কি, যখন এটা ফিট হলেন তখন গেলেন। তখনই ডাক্তাররা বলেছে আর কি যে সরি, আরও 1 বছর আগে, আরও 2 বছর আগে হলে ইট কুড হ্যাভ বিন ম্যানেজড, কিন্তু এটা পারা যাবে না আর কি। জানতাম আমরা, কিন্তু তারপরেও উনি তো অভিযোগ করেন না কখনো। আপনি দেখেন উনি অসুস্থ অবস্থায় জাতির উদ্দেশ্যে যেসব বক্তব্য রাখছেন, আমাদের মিটিংগুলিতে উনি যেসব বক্তব্য রাখছেন, কোনো একটা বক্তৃতায় উনি শেখ হাসিনা কিংবা এদের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখছেন? রাখেন নাই। ওনার নিজের সমস্যা নিয়ে বক্তব্য রাখছেন? রাখেন নাই। জনগণের সমস্যার কথা বলেছেন, দেশের সমস্যার কথা বলেছেন। এই হলো বেগম খালেদা জিয়া। আজকে যে এত মানুষ তার জন্য কান্নাকাটি করতেছে, এত মানুষ তার জন্য দোয়া করতেছে, এটা তো এমনি না। সবাই কিন্তু দলেরও না। না, অবশ্যই সবার দলের নেতা কর্মী না। আপনি দলের আর কয়জন? আপনি মানে লক্ষ কোটি মানুষ যারা আমাদের দল করে না, এমনকি অন্য দল করে, এমন মানুষরা পর্যন্ত তার জন্য দোয়া করতেছে। এটা দেখেন, মানে আল্লাহর অসীম মেহেরবানি আর কি, যে দেখেন ইতিহাস কিভাবে বদলা নেয়। দেখেন ওনাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যিনি বের করে দিলেন তিনি রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারেন নাই। দৌড়ায় প্রকৃতির যে প্রতিশোধ, তাকে পালায় যেতে হলো, তাই না? জি। তিনি এনাকে 17 বছরের কারাদণ্ড দিলেন। আপনি দেখেন একটা লোয়ার কোর্টে 5 বছরের দণ্ড, ওটাকে আবার হায়ার কোর্টে যায় 10 বছর হয়ে গেল। নর্মালি হায়ার কোর্টে কমে, হ্যাঁ, বেড়ে গেল। আর এক মামলায় 7 বছর, মোট 17 বছর। বছর ওনাকে দিল 17 বছরের কারাদণ্ড,
যিনি দিলেন তার বিরুদ্ধে এখন মৃত্যুদণ্ডের পরোয়ানা ঝুলতেছে। রাইট। আমি এবার আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি আবারও নিতে সময় হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই। স্বাগত আরেকবার আপসহীন নেতা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিন ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যেই প্রসঙ্গটা আলাপ করতে চাই, মানে এক ধরনের ওই আপনি যেটা বললেন যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে দলে একটা সংকট তৈরি হলো, সেই সংকটপূর্ণ অবস্থায় উনি হাল ধরলেন। এখন আর একটা সংকট কি তৈরি হওয়ার কোনো আশঙ্কা আছে দলে তার মৃত্যুকে কেন্দ্র করে? মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতই বড় মাপের নেতা যে তার অনুপস্থিতি তো কিছুটা শূন্যতার সৃষ্টি করতেই পারে আর কি। তবে আল্লাহর অসীম মেহেরবানি যে উনি বেঁচে থাকতেই তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়ে তৈরি করে গেছেন, উনি মোটামুটি তৈরি করে গেছেন। এবং গত কয়েক বছর ধরে তারেক রহমান সাহেব এই দলটা দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন। এবং তার সাফল্য হলো যে আওয়ামী লীগের সরকারের সময়ে এতই চাপ ছিল, এতই লোভ লালসা ছিল, কিন্তু তারপরেও ভাবেন যে এক শাহজাহান ওমর ছাড়া কাউকে উল্লেখযোগ্য বিএনপির কোনো নেতাকে নিতে পারে নাই তারা, এমনকি জেলা পর্যায়েও না। এটা তারেক রহমান সাহেবের একটা বড় সাফল্য আর কি, জন্য সংগঠনটাকে ধরে রাখতে পারছেন। এক, দুই নম্বর হলো যে রহমান সাহেবের সময় যেসব ঐক্য, যেমন জাগো ফ্রন্ট, বেগম খালেদা জিয়ার সময় ধরেন 7 দলীয় জোট, এরপরে ধরেন 96-এর পরে 4 দলীয় জোট, এগুলো হয়েছে। 20 দলীয় জোট পর্যন্ত হয়েছিল, কিন্তু 20 দলীয় জোট যেটা হয়েছে সেখানেও বামরা ছিল না। না, কিন্তু তারেক রহমান সাহেবের নেতৃত্বে কিন্তু যুগপৎ আন্দোলন যেটা আমরা করলাম, এখানে ডান বাম, মধ্য ডান, মধ্য বাম অনেকেই আসছিল। তো এটা আর একটা সাফল্য তার আর কি, যে উনি অন্যদেরকে ক্যারি করতে পারছিলেন আর কি। এবং এই ক্যারি করতে পারাটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যে লড়াইটা, যে আন্দোলনটা, যেটার একটা এই 16 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে 24 জুলাই আগস্টের আন্দোলনটা হলো আর কি, এটা গড়ে তোলার ব্যাপারে তো তার এই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আর কি। 3 নম্বর যেটা আর কি, সেটা হলো যে আমাদের দলের নেতা কর্মীদের সঙ্গে উনি যে প্রত্যক্ষ যোগাযোগটা স্থাপন করতে পারছিলেন আর কি, যে মানে ডিজিটাল মাধ্যমে, এটা সাংঘাতিক ব্যাপার আর কি। যে যেমন আমি একটু বলি, একটা দৃষ্টান্ত বলি আপনাকে। আমার বাড়ি তো ময়মনসিংহ বিভাগে আর কি, জামালপুরে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, এগুলো তো সব ময়মনসিংহ বিভাগের মধ্যে। তো ময়মনসিংহ বিভাগের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমি একজন। জানা থাকার কথা ময়মনসিংহে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কিন্তু উনি নিজে একদিন আমাকে ফোন করে বলতেছেন, নজরুল ভাই, নেত্রকোনায় এই ঘটনা হয়েছে আর কি, আপনি একটু খোঁজ নেন, একটু নিয়ে দেখেন তো কী করা যায়। তাহলে ভাবেন আর কি, যে এত দূরে লন্ডনে বসে থেকে উনি খোঁজ রাখতেন আর কি, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর কি। তো এই যে কাজগুলিন, এই কাজগুলিনের মধ্যে দিয়ে উনি নিজেও যেমন সমৃদ্ধ হয়েছেন, তেমনি দলটাকেও সমৃদ্ধ করেছেন আর কি। এর ফলে আমার ধারণা যে ম্যাডামের অনুপস্থিতিতে যতটা ধাক্কা পড়ার কথা আর কি, অতটা পড়বে না। তার মধ্যে নেতৃত্ব গুণটা কেমন দেখেন? মানে বেগম খালেদা জিয়া, ইভেন জিয়াউর রহমানকে আপনি দেখেছেন একসঙ্গে পলিটিক্স করে। আপনি এগুলো কম্পেয়ার করার বিষয় না। এক একজন এক এক প্রেক্ষিতে এক এক সময়ের প্রোডাক্ট। রাইট। জিয়া রহমান সাহেব একটা সময়ে দায়িত্ব নিচ্ছেন আর কি, তখন প্র্যাকটিক্যালি তেমন কোনো বিরোধী দল ছিল না। কিন্তু একটা নতুন রাজনীতি, একটা নতুন রাজনৈতিক দল করাটা খুব সহজ ব্যাপার না, খুবই কঠিন কাজ। একটা নতুন রাজনীতি এবং নতুন রাজনৈতিক দল, কিন্তু উনি সেটা করতে পেরেছিলেন আর কি। ওনার এই চুজ অ্যান্ড পিক, উনি খুঁজে খুঁজে যোগ্য মানুষ, ভালো মানুষ, এগুলেন খুঁজে খুঁজে নিয়ে দলটাকে গড়ে তুলছিলেন। কিন্তু আপনি যেহেতু প্রতিপক্ষ খুব শক্তিশালী ছিল না, সেহেতু এই কাজটা উনি করতে পারছেন ওইভাবে আর কি। কিন্তু বেগম খালেদা যখন দায়িত্ব নিলেন, তখন তো প্রতিপক্ষ খুব শক্তিশালী, খুবই শক্তিশালী। রাইট।
এক নম্বর হলো আওয়ামী লীগ বাই দিস টাইম কিছুটা গোছায়া ফেলছে, কারণ জিয়া রহমান সাহেব যখন কাজ করছে তখন তো 75-এ আওয়ামী লীগ রিজেক্টেড, তাই না? তো তারা তখনও সংগঠিত হতে পারে নাই। কিন্তু বেগম খালেদা যখন দায়িত্ব নিলেন তখন কিন্তু আওয়ামী লীগ সংগঠিত, এবং এরশাদ একটা সামরিক শাসন এবং একটা রাজনৈতিক দল করার চেষ্টা করতেছে আর কি। তো ওনাকে এটা অতিক্রম করতে হয়েছে আর কি, মানে অপেক্ষাকৃত কঠিন ছিল চ্যালেঞ্জ। এবং বেগম খালেদা যখন দায়িত্ব নেন তখন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু নেতা বিএনপি থেকে চলে গেছে। আপনি জাস্টিস সাত্তার ইনঅ্যাক্টিভ, শাহজিউর রহমান বিএনপি শাহজিজ গ্রুপ, তারপরে আপনার আরও অনেক যারা নেতারা ছিলেন আর কি, তারা বিভিন্নভাবে এদিক ওদিক হয়ে গেছে। মন্ত্রিসভার অনেক সদস্যরা কেউ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কেউ অন্য দল করছে, গ্রুপ করছে ইত্যাদি আর কি। কাজে ওইরকম একটা বিধ্বস্ত অবস্থা থেকে দলটাকে ফিরিয়ে নিয়ে আসা, ঘুরে দাঁড়ানো, আবার সংগঠিত করা এবং করে সেই দলটাকে নিয়ে একটা সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করানো এবং সেই দলকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া, এটা একটা বিরাট ব্যাপার ছিল বেগম খালেদা জিয়ার জন্য। উনি সফলভাবে এটা করতে পেরেছেন। এখন কিন্তু তারেক রহমানের সামনে আরো বড় চ্যালেঞ্জ। আমি ওই জন্য বলতেছি কিন্তু এখন বিএনপি অনেক বেশি, অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। কাজেই আপনার মানে এক এক সময়ে এক একজন দায়িত্ব পালন করেছেন, কাজেই এখানে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমাদের এটা বরঞ্চ মানে বিবেচনার ব্যাপার আর কি, যে এই নতুন প্রেক্ষিতে যিনি দায়িত্ব নিয়ে কাজটা করতেছেন তিনি কতটা সফল হতে পারবেন। একদম বাই দিস টাইম তারেক রহমান সাহেব কিন্তু সফল হয়েছেন, যে আন্দোলনটা গত কয়েক বছর ধরে চলতেছে একদম, এবং তার বক্তৃতা কতটুকু ম্যাচিউর। 2008 সালে বেগম খালেদা জিয়া 2018 সালে উনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই তো তারেক রহমান সাহেব দায়িত্বে আছেন। এই লম্বা সময়টা কিন্তু উনি দলটা পরিচালনা করেছেন আর কি, এবং এটাকে ঐক্যবদ্ধ রাখছেন, এটাকে সমৃদ্ধ করেছেন ইত্যাদি আর কি। এখন যে সামনের সময়টা এটা নির্বাচনের সময় আর কি। এখন এটা আমরা তো আশা করি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন, যে আমরা আশা রাখলাম। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপসীর নেতা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন এখানে শেষ করছি। ডিবিসি